হাসনাত আব্দুল্লাহর কথাকে যে সিরিয়াসলি নিয়েছে ভারত, সেটা দেশটির হাবভাবে পরিষ্কার। দেশটির সরকার থেকে সাধারণ চায়ের দোকান, সব জায়গায় এখন প্রধান ইস্যু নাকি হাদি, হাসনাত আব্দুল্লাহ আর 7 সিস্টার্স। এরই মধ্যে ভারতের গণমাধ্যম খবর দিল, বাংলাদেশে অলরেডি ঢুকে পড়েছে পরেশ বড়ুয়া। বিশ্লেষণের আগে পরেশ বড়ুয়া লোকটা কে সেটা আগে বলে রাখি। পরেশ বড়ুয়া হলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা দ্য ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসামের ভাইস চেয়ারপারসন ও সামরিক প্রধান, যিনি আসামের সার্বভৌমত্বের দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছেন এবং এখনও পলাতক। 1957 সালে আসামের ডিব্রুগড় জেলার জন্মগ্রহণকারী এই নেতা বিভিন্ন ছদ্মনামে, যেমন কামরুজ্জামান খান কিংবা নুরুজ্জামান নামে পরিচিত, এবং তিনি তার সংগঠনকে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে শান্তি আলোচনায় না এনে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার পক্ষে, এবং 7 সিস্টার একদিন ভারত থেকে আলাদা হবে এই স্বপ্নে বিশ্বাস করেন। যা হোক, হাসনাত আব্দুল্লাহ গত 15 ডিসেম্বর হুঙ্কার ছাড়লেন, ভারত যদি আওয়ামী লীগের খুনিদের ফেরত না দেয় কিংবা বাংলাদেশের স্বার্থে আঘাত হানে, তবে ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাংলাদেশে ডেকে এনে 7 সিস্টার্স বিচ্ছিন্ন করা হবে। এই পরিস্থিতির মধ্যেই পরেশ বড়ুয়ার বাংলাদেশে থাকার তথ্য ছিল ভারতীয় গণমাধ্যমে। ভারতের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার এই নিয়ে বিস্তারিত আলাপ করেছে আরেক পত্রিকা, এই সময় সহ বহু গণমাধ্যম। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম এই সময়ের একটি বিশেষ প্রতিবেদন অনুসারে আলফায়ের সর্বাধিনায়ক পরেশ বড়ুয়া বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন বলে ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা মহলে ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই সময়ের দাবি অনুযায়ী ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা জানতে পেরেছে যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর সহায়তায় পরেশ বড়ুয়াকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাকে ঢাকার বনানীতে একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত সেফ হাউসে রাখা হয়েছে বলে জানা গেছে। এর আগে তাকে চট্টগ্রামের জিসি মোড়ের একটি হোটেলে রাখা হয়েছিল। পত্রিকাটি জানাচ্ছে, বাংলাদেশে অবস্থানকালে পরেশ বড়ুয়া বেশ কয়েকজন ভারত বিদ্বেষী ও জামাতপন্থী সাবেক সেনা কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবদুল্লাহিল আমান আজমি, জামায়াত নেতা গোলাম আজমের পুত্র ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, সাবেক মেজর জেনারেল, যিনি আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন। সম্প্রতি ইউনূস সরকারের আমলে তিনি খালাস পেয়েছেন। ভারতীয় গোয়েন্দাদের মতে রেজ্জাকুল হায়দার সম্প্রতি চীন সফর করেছেন বাংলাদেশে অস্ত্র সরবরাহের নতুন রুট তৈরি করতে। তার সাথে পরেশের এই বৈঠক ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। তবে পরেশ বড়ুয়ার এককালীন সহচর ও বর্তমানে আত্মসমর্পণকারী আলফা নেতা অনুপ চেটিয়া এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। এই সময়কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, পরেশ বড়ুয়া বর্তমানে বাংলাদেশে যাওয়ার মতো ঝুঁকি নেবেন না, কারণ সেখানে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ রয়েছে। অনুপ চেটিয়ার মতে এটি ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর সাজানো কোনো গল্প হতে পারে। পরেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ থাকার দাবি করে তিনি বলেন, পরেশ ঢাকা গেলে আমি অবশ্যই জানতাম। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা পত্রিকাটিকে জানিয়েছে যে পরেশ বড়ুয়া কেবল আলফার নেতা নয়, বরং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সমন্বয়ক হিসেবে কাজ করেন। তাকে বাংলাদেশে নিয়ে আসার অর্থ হল শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক্স বিচ্ছিন্ন করে উত্তর পূর্বের 7টি রাজ্যকে ভারত থেকে আলাদা করার যে হুমকি মৌলবাদী গোষ্ঠীগুলো দিয়ে আসছিল তা বাস্তবায়নের চেষ্টা শুরু হওয়া। গোয়েন্দাদের ধারণা, পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের একটি ভারত বিদ্বেষী গোষ্ঠী একজোট হয়ে ভারতকে অস্থির করার একটি নতুন অ্যাসাইনমেন্ট পরেশ বড়ুয়াকে দিয়েছে। তবে ভারত সরকারের একাংশ মনে করছে বর্তমানে উত্তর পূর্ব ভারতের পরিস্থিতি বদলেছে এবং অধিকাংশ বিদ্রোহী গোষ্ঠী আত্মসমর্পণ করায় পরেশ বড়ুয়াকে দিয়ে
খুব একটা সুবিধা করতে পারবে না কোনো পক্ষই। এমন চাঞ্চল্যকর খবরের মধ্যেই আলোচিত সাংবাদিক জুলকারনাইন শাহের বলেছেন আরও চাঞ্চল্যকর কথা। তার মতে, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার যে নীল নকশা তা ইরাক বা সিরিয়ার চেয়েও অনেক দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং সিভিল মিলিটারি প্রশাসন এই আন্তর্দেশীয় খেলার মাঠ হওয়া ঠেকাতে চরম দুর্বলতার পরিচয় দিচ্ছে। শায়ের মতে, বর্তমানে জনমনে থাকা পুঞ্জীভূত ক্ষোভকে পুঁজি করে এক প্রভাবশালী পত্রিকার সম্পাদকের নেতৃত্বে একটি বিকল্প বিপ্লবী সরকার গঠনের তোড়জোড় চলছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ছাত্র নেতাদের শহীদ মিনারে ঝাঁঝালো বক্তব্য দেয়া থেকে শুরু করে পাড়ায় পাড়ায় নিজস্ব আইন শৃঙ্খলা বাহিনী গঠনের মতো নির্দেশাবলী আসছে, যা সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর ক্ষমতাকে চ্যালেঞ্জ করার শামিল। শাহের দাবি করেছেন যে এই তথাকথিত বিকল্প ক্ষমতার প্রকল্পের সঙ্গে দায়েশ এবং হিজবুত তাহরিরের মতো আন্তর্জাতিক ও স্থানীয় গোষ্ঠীগুলোর একটি গভীর কৌশলগত বোঝাপড়া তৈরি হয়েছে। এমনকি গত কয়েক মাস ধরে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে এই গোষ্ঠীগুলোর অনুসারীরা বেশ গুছিয়ে বসেছে বলেও তিনি অভিযোগ করেছেন। পরিস্থিতির গভীরতা বোঝাতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার বিষয়টিও সামনে এনেছেন। তার মতে, ভূমিকম্পের বা সংস্কারের মতো ঠুনকো অজুহাতে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে আসলে দক্ষিণপন্থী ও উগ্রবাদী গোষ্ঠীগুলোর কর্মসূচিকে জনবল সরবরাহ করার জন্য। শায়ের বিশ্লেষণে উঠে এসেছে এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ, যেখানে একটি বৃহৎ রাজনৈতিক দল শুরুতে চালকের আসনে থাকলেও বর্তমানে তারা কেবল উগ্রবাদী গোষ্ঠীগুলোর দাবার গুটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তার মতে, তারেক রহমান দেশে ফিরে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়ার আগেই বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে পুরোপুরি লণ্ডভণ্ড করে দেওয়ার চেষ্টা চলছে। একই সাথে গুম কমিশন বা অন্যান্য ইস্যু ব্যবহার করে সশস্ত্র বাহিনীকে মানসিকভাবে হীনমন্য ও মনোবল শূন্য করে ফেলার একটি সুসংগঠিত প্রক্রিয়া চলমান রয়েছে। সব মিলিয়ে এই সময় পত্রিকার নিরাপত্তা বিষয়ক রিপোর্ট এবং জুলকারনাইন শাহের রাজনৈতিক বিশ্লেষণ একই মোহনায় মিলিত হয়ে ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশ বর্তমানে একটি চরম অস্তিত্বের সংকটের মুখোমুখি। আন্তর্জাতিক ভূ রাজনীতির মারপ্যাচে এবং অভ্যন্তরীণ উগ্রপন্থার প্রসারে দেশটিকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার যে সাঁড়াশি আক্রমণ শুরু হয়েছে, তা থেকে বাংলাদেশ শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারবে কিনা সেটাই এখন সব মহলের বড় প্রশ্ন। এখন মূল প্রশ্নটা হলো, ভারত যদি বাংলাদেশে তার এহেন দুর্বলতা টের পেয়ে যায়, ভারত কোনো অ্যাকশন নেবে কিনা, খাদে পড়বে কিনা বাংলাদেশের নিরাপত্তা, ভারত কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা সাঁড়াশি আক্রমণও করে ফেলতে পারে, যেমনটা তারা পাকিস্তানে কিংবা মায়ানমারের মতো দেশে আগ বাড়িয়ে হামলা করেছে নিরাপত্তা ঝুঁকির কথা বলে। এই পরিস্থিতি বাংলাদেশের নিরাপত্তার জন্য এক ভয়াবহ খাত তৈরি করছে। একদিকে অভ্যন্তরীণভাবে রাষ্ট্রকে অকার্যকর করার চক্রান্ত, অন্যদিকে পার্শ্ববর্তী শক্তিশালী রাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের আশঙ্কা। এই দুইয়ের চাপে পড়ে বাংলাদেশের সার্বভৌমত্ব বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে যদি কোনো বিপ্লবী সরকার বা উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে বহির্বিশ্বের নিষিদ্ধ সংগঠনের যোগসূত্র ভারতের কাছে স্পষ্ট হয়, তবে ভারত বিশ্ব জনমতকেও নিজেদের পক্ষে টেনে বাংলাদেশের উপর সামরিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে সক্ষম হবে। বাংলাদেশের স্বার্থেই এক হতে হবে সবাইকে। বুঝতে হবে, উগ্রতা কখনোই শান্তি বয়ে আনে না। সবাই শান্তিতে দুধে ভাতে বাঁচুক, এটাই চায় প্রেস। থাকুন সাবধানে, দেশকে বাঁচাতে হবে।